বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় দেখতে হলে আরো চাই, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এত উপকৃত হবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমে আসি, এখানে অধ্যায় হেডিং হলো দেখতে হলে আলো চাই। এমন নামকরণের কারণ হলো দেখার জন্য আমাদের কিন্তু আলো দরকার, অর্থাৎ দর্শনের অনুভূতি জানার জন্য আমাদের আলোর প্রয়োজন। আলো না হলে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না, অন্ধকার দেখা যায়, আলো দেখা যায়। সুতরাং নামকরণটা যথার্থ হয়েছে বলে মনে করি। এখন আসো, আলোটা কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি, যেমন শব্দ এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। এগুলো হলো শক্তি। যেমন এখন আলো এক প্রকার শক্তি হলে কি প্রকার শক্তি? যে শক্তি আমাদেরকে দর্শনের অনুভূতি যোগায়। আলো এক প্রকার শক্তি, যে শক্তিটা আমাদের দর্শনের অনুভূতি যোগায় তাকে বলা হয় আলো। আসলে আলো আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমাদের কতগুলো বিজ্ঞানীগণ কতগুলো নিয়ম আবিষ্কার করেছেন, যা আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে। বিশেষ করে আমাদের যে চোখের ত্রুটিগুলো দূর করার জন্য, যেমন ক্ষীণদৃষ্টি, দূরদৃষ্টি, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। আমাদের এই ত্রুটিগুলো দূর করার জন্য আমরা সাধারণত লেন্স ব্যবহার করি। সেই লেন্স ব্যবহারের ক্ষেত্রে আলোর প্রতিসরণের যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করা হয়। সেগুলো সম্পর্কে আমরা জানবো। এখন প্রথমে আসো, আমরা আলো কি এটা বললাম। তাহলে আলো দুটা নিয়ম আছে, একটা হলো আলোর প্রতিফলন আর একটা হলো আলোর প্রতিসরণ। আলো প্রতিফলনটা তোমাদের এখানে আলোচনার বিষয় নাই, এখানে আছে আলোর প্রতিসরণ। তো প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করি। আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে পতিত হয়, তখন বিভেদ তলে আলোক রশ্মিটা কি করে? তার দিক পরিবর্তন করে, অর্থাৎ গতিপথের দিকটা পরিবর্তন করে। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে যদি লম্বভাবে পতিত না হয়ে তির্যকভাবে পতিত হয়, তাহলে তা জীবের তলে, অর্থাৎ দুই মাধ্যমের সংযোগস্থলে এসে এর গতির পরিবর্তন করে এবং পরিবর্তন করে আবার সরল পথে চলতে থাকে। এই জন্য এটাকে বলা হয় আলোর, এই আলোর যে ধর্ম বা নিয়ম, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কি আলো? আমরা সাধারণত সহজে বলি ফেলি এরকম যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে বেঁকে যায়, আলোর এই বেঁকে যাওয়ার ধর্মকে বলা হয় আলোর প্রতিসরণ। কিন্তু আসলে বাঁকা পথে তো আলো কি হয় না, চলতে পারে না। বাঁকা পথে আলো চলতে পারে না। নিয়ম হলো যে আলোক রশ্মি, মূল কথাটা হলো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে যখন তির্যকভাবে গতিত হয়, তোমাদের বইতে বাঁকাভাবে পতিত হয় লেখা আছে, সেটা হবে না। বাঁকাভাবে কোনো কথা নেই, কারণ বাঁকাভাবে বাঁকা পথে আলো চলতে পারে না। তির্যকভাবে পতিত হয় তখন বিভেদ তলে এসে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় বা অন্য মাধ্যমে প্রবেশের সময় তার গতিপথটা পরিবর্তন করে। এই নিয়মটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন আসলে আলোর প্রতিসরণ কাকে বলে জানলাম। আর আলোর প্রতিসরণের কতগুলো নিয়ম এবং প্রতিসরণের দুইটা সূত্র আছে। সূত্রগুলো হলো দুইটা। একটা হলো যে এই যে এখানে আলোর প্রতিসরণের একটা চিত্র দেওয়া আছে। আমরা দুইটা মাধ্যম, একটা হলো বায়ু,
একটা হলো বায়ু মাধ্যম আর একটা হলো পানি মাধ্যম। এটা হলো বায়ু মানে হালকা মাধ্যম, আর নিচে হলো পানি বা ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি একটা হালকা মাধ্যম আর একটা ঘন মাধ্যম। এখানে বিভেদ তল হলো দুই মাধ্যমের সংযোগ স্থলকে বলা হয় বিভেদ তল। খেয়াল করো, দুই মাধ্যমের সংযোগ স্থলকে বলা হয় বিভেদ তল। আর আলোক রশ্মি যখন তীর্যভাবে পতিত হয় যে রশ্মিটা, সেই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। এটাকে কি বলা হয়? আপতিত রশ্মি। আর বিভেদ তল পার হয়ে দ্বিতীয় মাধ্যমে যখন আবার সরল পথে চলতে থাকে, এই রশ্মিটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। আর এই যে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মিটা বিভেদ তলের একটা যে বিন্দুতে কি হয়, মিলিত হয়, সেই বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। অর্থাৎ এই যে দেখছো এটা, এই যে সমতলে আছে যে রেখাটা, এটা হলো বিভেদ তল। আর এই বিভেদ তলের উপর এই বিন্দুতে অর্থাৎ আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। এবং অভিলম্বটা উপরে এবং নিচের দিকে লম্ব বর্ধিত করে দেওয়া আছে এই জন্য যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ চিহ্নিত করার জন্য। কিভাবে? আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আর প্রতিসরিত রশ্মি যেটা, প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। ঠিক আছে? এটা হলো আপতন কোণ আর এটা প্রতিসরণ কোণ। অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আপতন কোণ, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা প্রতিসরণ কোণ। এখন আসো তাহলে কি সূত্র দুইটা, সূত্র দুইটি হলো কি কি? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ একটা বিন্দু থেকে বিন্দুতেই এটা অবস্থান করবে। এই অভিলম্ব যেখানে আপতিত রশ্মিটা সেই বিন্দুতে আসছে, প্রতিসরিত রশ্মিটাও এখান থেকেই বের হয়ে গেছে। তাহলে আমরা এক নম্বর সূত্র পাইলাম কি? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে। এটা হলো এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্রটা হলো আপতন কোণের সাইন এবং এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম যেমন বায়ু এবং পানি, অর্থাৎ হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য। অনেক সময় দেখা যায় যে বর্ণ যদি বিভিন্ন কালারের হয় তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণের মানের পরিবর্তন হতে পারে। সেজন্য সূত্র নির্ধারণে বলা আছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক। এটা হলো দুই নম্বর সূত্র। এক নম্বর সূত্র হলো তাহলে কি? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অবিলম্ব একই সমতলে থাকে। দুই নম্বর সূত্রটা হলো আপতন কোণ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একই বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক বা নির্দিষ্ট। এটা গেল দুই নম্বর সূত্র। আসো এখন তাহলে নিয়মটা কি? প্রতিসরণের আমি বলছি যে কিছু নিয়ম আছে, সেটা তাহলে তোমাদের বইতে সরাসরি ভাবে লেখা নেই, কিন্তু নিয়মটা হলো এরকম যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, সেক্ষেত্রে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ ছোট হবে। এটা হলো নিয়ম। আবার যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, সেক্ষেত্রে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ বড় হবে। এবং
তাই না, আরও কিছু নিয়ম আছে যে এভাবে যদি আমরা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে যে এখন আবেদন কোণের মান বাড়াইতে থাকি, বাড়াইতে একটা পর্যায়ে দেখা যায় যে প্রতিষ্ঠানের কোণের মান 90 ডিগ্রি হয়ে যায়, কিন্তু আবেদন কোণের মান 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি কম হয়। তখন আবেদন কোণের যে মানের জন্য প্রতিষ্ঠানের কোণ 90 ডিগ্রি হয়, সেই মানটাকে বলা হয় সংকট কোণ। ঠিক আছে? এবং আপতন কোণের মান যদি আমরা সংকট কোণের চেয়ে বড় করি, তাহলে দেখা যায় যে আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে আবার একই মাধ্যমে ফিরে আসে। সেই ঘটনার কারণেই সাধারণত মরিচিকা সৃষ্টি হয়। যাই হোক, সেই মরিচিকার কথা তোমাদের এই অধ্যায়ে নেম বা এখানে আলোচনার বিষয় নেই। আমাদের এখানে আলোচনার বিষয়টা আছে মূলত আলোর ব্যবহার, যেখানে আমাদের কিরণ দৃষ্টি দূর করা যায় লেন্সের ব্যবহারের ক্ষেত্রে। সেই জন্য আমরা আপাতত এখানে এই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব। আসো তাহলে আমরা কি করলাম, প্রথমে আলো কি, আলোর প্রতিসরণ কাকে বলে, তারপরে গেলাম কি আলোর প্রতিসরণের সূত্র দিলাম দুইটা, আর আলোর প্রতিসরণের কিছু নিয়ম আছে সেটাও করলাম। ঠিক আছে? তারপরে হলো দর্পণের ব্যবহার। আমাদের বইতে প্রথমেই কিন্তু দর্পণের কথা লেখা আছে, এবং দর্পণটা হলো আয়না। দর্পণটা হলো আমরা যে আয়নায় যে চেহারা দেখি আমাদের, এবং এই চেহারা দেখা ছাড়াও আরো অন্য কাজে সাধারণত গাড়িতে এই দর্পণটা ব্যবহার করা হয়। সেই গাড়িতে দর্পণের ব্যবহার সম্পর্কে একটা আলোচনা আছে এখানে তোমাদের। সেটা কেমন, তোমাদের গাড়ি লক্ষ্য করলে দেখবে যে গাড়ির ড্রাইভারের সামনে একটা গ্লাস থাকে, ভিতরে আর একটা, গাড়ির দুই পাশে দুইটা দর্পণ থাকে। দুই পাশে দুইটা থাকে কি জন্য, বাম দিকে কেউ পিছন থেকে আসতেছে কিনা, অথবা ডান দিক থেকে কেউ ওভারটেক করতেছে কিনা, এগুলো লক্ষ্য করার জন্য, অথবা গাড়ি যখন ভেঙে দেওয়া হয় সেগুলো খেয়াল করার জন্য সাধারণত এই গ্লাসগুলো ব্যবহার করা হয়, যেন ড্রাইভার তার মুভমেন্ট অর্থাৎ সামনে পিছনে না তাকাইতে হয়। পিছনে ঢাকা করে তাকানো দরকার হয় না। সাধারণত গ্লাসের দিকে সামনে তাকালে সে দেখতে পায় কি ডান দিকে কোনো গাড়ি পিছন থেকে আসতেছে কিনা, বা বাম দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, সেইগুলো সাধারণত এই গাড়ির গ্লাসগুলো দিয়ে দেখা যায়। এবং সামনে যে একটা ছোট গ্লাস থাকে সেটা দিয়ে সে পিছনের দিকটাও সাধারণত ওই গ্লাসের মধ্যে প্রতিফলিত হয়, এবং সেটা সে দেখতে পায়। এই গেল এটা। তবে আজকাল সাধারণত দেখা যাচ্ছে গাড়িতে আরো উন্নত মানের ক্যামেরা ব্যবহার করে পিছনের কোনো দৃশ্য সাধারণত দেখার ব্যবস্থা আছে। যাই হোক, সেটা ছাড়া আরেকটা ব্যবহার আছে আমাদের দর্পণের, সেটা হলো সাধারণত গাড়ি পাহাড়ি রাস্তার বাঁক। পাহাড়ি রাস্তাগুলো যখন এরকম বাঁক হয়, এইরকম বাঁক হয়, তখন সাধারণত এই বাঁকের মধ্যে এইভাবে একটা গ্লাস দিয়ে সাধারণত তোমাদের ড্রাইভাররা তখন থেকে যখন আসে, তখন সে এই বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, আর সামনের দিক থেকে কোনো গাড়ি তার আসতেছে কিনা, সে কিন্তু রাস্তা বাঁকার কারণে দেখতে পায় না। সেই জন্য পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে এরকম সাধারণত আয়না বা দর্পণ ব্যবহার করা হয়। সেখানে ড্রাইভাররা লক্ষ্য করলে ওই সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা দেখতে পায়, এবং দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। তা না হলে অনেক সময় উভয় গাড়ি যখন গতি স্পিডে আসতে থাকে তখন সংঘর্ষ হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে গ্লাসের ব্যবহার বা দর্পণের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি দেখলাম, একটা দেখলাম যে গাড়িতে তিনটা গ্লাস ব্যবহার করা হয়, একটা ডান পাশে, একটা বাম পাশে, আর একটা সামনে। এই তিনটা গ্লাস এছাড়া আরেকটা গ্লাস ব্যবহার করা হয়, আয়না ব্যবহার করা হয় কোথায়, পাহাড়ি রাস্তার বাঁকে। পাহাড়ি রাস্তার বাঁকে বা 90 ডিগ্রি
কোণে যে সমস্ত রাস্তাগুলো বাঁকা থাকে সেই বাঁকা রাস্তার সম্মুখ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা সে দেখতে পায় না বিধায় আয়নার মাধ্যমে দেখার ব্যবস্থা রাখা হয়। এটাকে বলা হয় পাহাড়ি রাস্তায় আয়নার ব্যবহার। ঠিক আছে, এই গেল বা গাড়িতে দর্পণের ব্যবহার বা আয়নার ব্যবহার এবং পাহাড়ি রাস্তার মাকে ব্যবহার বিষয়টা আসো। এখন আমাদের তাহলে আলোর আমরা কি পেলাম, আলোর কি সেটা জানতে পারলাম, আলোর প্রতিসরণ কি সেটা জানতে পারলাম, প্রতিসরণের নিয়ম জানলাম, আলোর প্রতিসরণের সূত্র দুটি আছে সেই দুটা, এবং আলোর আপতন কোণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে, আপতিত রশ্মি কি, প্রতিসরিত রশ্মি কি এবং অভিলম্ব কাকে বলে, এগুলো আমরা জানলাম। আরেকটা জিনিস হলো যে এটা বিভেদ তল, দুইটা মাধ্যমের সংযোগ স্থলটাকে হলো বিভেদ তল। তাহলে এগুলো আমরা জানলাম কি কি, আলো প্রতিসরণ, প্রতিসরণের নিয়ম সূত্র এগুলো জানলাম, আলো কি জানলাম, দর্পণের ব্যবহার। এখন আসলে আমরা এই যে আমরা বলছি যে কি দেখতে হলে আলো চাই, এই যে দেখতে হলে আলো চাই তো দেখার বিষয়টা আছে, তো দেখার মানে দৃষ্টি, এখানে আছে যে দৃষ্টির ত্রুটি। আমাদের সাধারণত আমরা কি আলো ছাড়া দেখতে পাই না, কিন্তু আলো থাকলেও আমাদের চোখে যখন ত্রুটি থাকে তখন আমরা সব কিছু স্পষ্ট দেখতে পাই না। যখন আমরা আলো থাকার সাপেক্ষেও কোনো কিছু স্পষ্ট না দেখি তখন সেটা হলো দৃষ্টির ত্রুটি। আমাদের এখানে আছে দৃষ্টির ত্রুটি। দৃষ্টির ত্রুটি কি? দৃষ্টির ত্রুটি হলো যে সাধারণত যা সবার চোখে দর্শনীয়, আলো আছে, সব কিছু আছে, সবাই দেখে, কিন্তু কেউ একজন দেখে না। যে দেখে না তার দৃষ্টি ত্রুটি আছে বলে গণ্য হয়। কীভাবে? সেই দৃষ্টির ত্রুটিগুলো কি কি? সেটা হলো ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বিষম দৃষ্টি আর পার্থক্য দৃষ্টি। সেগুলা কীভাবে নির্ণয় করা হয়? সেজন্য আছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হয়। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব দেখো, আমরা চোখের সাপেক্ষে কতটুকু দূরত্বে আমাদের দেখো আকাশের তারকা, সূর্য, চন্দ্র এগুলো অনেক দূরের বস্তু, সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমাদের চোখের 25 সেন্টিমিটারের দূরে বস্তুটাকে আমরা স্পষ্ট দেখি। এর চেয়ে কাছে যত কাছে আনতে থাকে তখন আমরা আস্তে এটা কি হয়, অস্পষ্ট হয়ে যায়। অর্থাৎ বস্তুকে স্পষ্ট দেখার জন্য যে দূরত্ব বজায় রাখতে হয় সেটাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এবং এই ন্যূনতম দূরত্বটা বয়স্কদের ক্ষেত্রে সাধারণত 25 সেন্টিমিটার হয়, আর শিশুদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। অর্থাৎ আমাদের দৃষ্টির সীমা অসীম। অর্থাৎ আমরা দেখব যে আকাশের তারা অনেক দূরে, 20 মাইল দূরে, সেটাও আমরা দেখতে পাই। আবার কিন্তু একবারে চোখের কাছের জিনিস না, আমরা ভালো করে দেখি। কারণ স্পষ্ট দৃষ্টির জন্য যে দূরত্ব থাকতে হয় সেটা না হলে আমরা দেখি না। এটা হলো স্পষ্ট দৃষ্টির দূরত্ব বলা হয় এটাকে। এবং এটি হলো পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 25 সেন্টিমিটার এবং শিশুদের ক্ষেত্রে সেটি মাত্র 5 সেন্টিমিটারও হতে পারে। যাই হোক, এটা যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম, এই যে ন্যূনতম দূরত্ব সেটা কারো ক্ষেত্রে কি হয়, পরিবর্তন হতে পারে। সেজন্য আমরা দেখতে পাই যে অনেকে 25 সেন্টিমিটার দূরে স্পষ্ট না দেখে আরো কাছে আনলে স্পষ্ট দেখে, অথবা আরো একটু দূরে নিলে স্পষ্ট দেখে। সেই জিনিসগুলোর বিবেচনায় আমাদের এখানে দৃষ্টি ত্রুটিগুলো হলো, একটা হলো ক্ষীণ দৃষ্টি আর একটা দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি। একটা হলো ক্ষীণ দৃষ্টি, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরত্বে স্পষ্ট দেখা যাওয়ার কথা,
কিন্তু সে 25 সেন্টিমিটার দূরের বস্তুটাকে সে দেখে না, সেজন্য তাকে আরও কাছে আনলে দেখতে হয়, স্পষ্ট দেখতে হয়। তার এই দৃষ্টির এই ত্রুটিটাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি। আর একটা হলো যে 25 সেন্টিমিটার দূরত্বে স্পর্শ না দেখে সে আরও দূরে গেলে বস্তুটা স্পষ্ট দেখতে পায়, তখন এটাকে বলি আমরা দীর্ঘ দৃষ্টি। অর্থাৎ কাছের বস্তু দেখতে পায় না, কিন্তু দূরের বস্তুটা স্পষ্ট দেখতে পায়। এইটা একটা ত্রুটি, কিন্তু এটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টির ত্রুটি। এছাড়া আমাদের আরো দুইটা ত্রুটির কথা আছে বলতে, সেগুলো বিষম দৃষ্টি এবং বার্ধক্য দৃষ্টি। এই দৃষ্টিগুলো সাধারণত এখানে আমাদের অধ্যায়ে আলোচনা নেই, এবং শুধুমাত্র আমরা এই নামগুলো নাম বিষম দৃষ্টি এবং বার্ধক্য দৃষ্টি। তখন বুড়া মানুষ যত বয়স হয় তখন দৃষ্টি সত্যি ক্ষীণ হয়ে আসে, এগুলো বার্ধক্য দৃষ্টি। আবার অনেক সময় কী হয়, বিষম দৃষ্টি হতে পারে অন্যান্য কারণে চোখের ত্রুটি হতে পারে। সেই জন্য এই দুটা ত্রুটির বিষয়ে আমাদের এখানে আলোচনায় আসছে আমাদের ক্ষীণ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টির বিষয়টা। এবং সেই ক্ষীণ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টির বিষয়গুলো কীভাবে কেন ঘটে, ক্ষীণ দৃষ্টি কেন হয় এবং দীর্ঘ দৃষ্টি কেন হয়, এবং এই ক্ষীণ দৃষ্টির ত্রুটি দূর করার জন্য কী করতে হবে, দীর্ঘ দৃষ্টির ত্রুটি দূর করার জন্য কী করতে হবে, সেগুলো এই অধ্যায়ের আলোচ্য বিষয় আছে। এবং সেগুলো আমরা সাধারণত কি লেন্স ব্যবহার করি, মানে চশমা ব্যবহার করে থাকি এই ত্রুটিগুলো দূর করার জন্য। দুই ধরনের চশমা, একটা হলো উত্তল লেন্সের চশমা ব্যবহার করি, আর একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করে থাকি। যাই হোক, এই যে এই বিষয়টা লেন্সের ব্যবহার, লেন্সটা কি, লেন্স কাকে বলে, লেন্স হলো দুইটি গোলীয় পৃষ্ঠ। দেখেন, এটা একটা গোলীয় পৃষ্ঠ, একটা গোলীয় পৃষ্ঠ আর একটা গোলীয় পৃষ্ঠ, ঠিক আছে। এদিকে একটা গোলীয় পৃষ্ঠ, এদিকে একটা গোলীয় পৃষ্ঠ, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, স্বচ্ছ হতে হবে, এবং সেটা প্রতিসারক মাধ্যম হতে হবে। অর্থাৎ এটার ভিতরে যে আলো প্রতিসারিত হতে হবে, এই ধরনের মাধ্যম হলে এই যে দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, ঠিক আছে। তাহলে এটা এক ধরনের লেন্স, এই লেন্সটা হলো উত্তল লেন্স। কেমন, আমরা এগুলোর ব্যবহার সম্বন্ধে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে ভালো করে জানবো। আরেকটা জিনিস আছে যে অবতল লেন্স। এখানেও দুইটা গোলীয় পৃষ্ঠ আছে, কেন এইদিকে একটা গোলীয় পৃষ্ঠ, এদিকে একটা গোলীয় পৃষ্ঠ, দুইটা বিপরীত দিকে গোলীয় পৃষ্ঠটা দুইটা বিপরীত দিকে, এটাকে বলা হয় অবতল। এটার নাম হলো অবতল লেন্স, ঠিক আছে। এটা হলো অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্স দেখলাম, এবং এই উত্তল লেন্স অবতল লেন্স ব্যবহার করে কীভাবে আমাদের চোখের ত্রুটিগুলো দূর করা যায় সেই ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং বই থেকে এই অধ্যায়টা ভালো করে পড়বে। না পড়লে কিছু বোঝা যাবে না, শুধু লেকচার শুনে সাধারণত আয়ত্ত করা যাবে না। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অনেক পড়ালেখা করা দরকার। যে সমস্ত আমরা তোমাদেরকে যে সাবটা দিতেছি, তোমরা এছাড়া সংসদ টেলিভিশন আছে বা অন্য প্রতিষ্ঠানে শিক্ষকরা যে সমস্ত ক্লাসগুলো অনলাইনে দেয় সেগুলো ফলো করতে পারো। এভাবে বিভিন্ন মাধ্যম থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিভি থেকে, বন্ধুবান্ধব থেকে সহযোগিতায় এবং নিজেদের বই থেকে পড়ে নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ভালোভাবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং
আমাদের তাহলে আজকের এই ঘটনাটা এখানে আমরা শেষ করবো। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।